মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় এক ভিডিও গেমের দুনিয়ায়, তাও এক শয়তান ভিলেনের দেহে, যেখানে তার মিশন ছিল হিরোকে বাঁচানো। সে কি পারবে তার মিশন কমপ্লিট করতে, নাকি গল্পে আসবে নতুন কোনো টুইস্ট? সেই নিয়ে আজকে বেশ ইন্টারেস্টিং মজাদার একটা গল্প এক্সপ্লেন করতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র আইভিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে তাকে একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছিল। এবং তখনই তার সামনে আসে একজন ভয়ঙ্কর ডিমান, এবং সে তো সোজা এসে আইভির গলায় কামড় দেয়। কিন্তু তখনই হঠাৎই শোয়ের মাঝখানে একটা অ্যাড চলে আসে, এবং আমরা বুঝতে পারি যে আমাদের প্রধান চরিত্র আইভি, অর্থাৎ মডার্ন যুগের একটি মেয়ে, তার ঘরে বসে আসলেই ভিডিও গেমটি খেলছিল। এবং গেমের মাঝখানেই অ্যাডটি চলে আসে। এবার আইভি তো ভাবে যে ধুর, এখনই আমি গল্পের পরের অংশটা জানতেই চলেছিলাম, আর তখনই অ্যাড চলে এলো। এবং তখনই বাইরে প্রচন্ড জোরে বজ্রপাত হয়, এবং আইভি পৌঁছে যায় সেই গেমের দুনিয়াতে। কিন্তু সেই গেমের দুনিয়ার হিরোইন হয়ে নয়, আইভি পৌঁছায় সেই গেমের ভিলেন হয়ে। এবার তখনই তো আইভি সিস্টেমের স্বর শুনতে পায়, এবং সিস্টেম তাকে জানায় যে তোমাকে এই গেমের প্রধান হিরো রেনকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেই যাতে গল্পের শেষ অবধি পৌঁছাতে পারে এবং নিজের কাল্টিভেশন কমপ্লিট করতে পারে, সেই দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি যদি সেটা করতে না পারো, তাহলে গেমেতেই তোমার মৃত্যু হবে। এবার সিস্টেম তো তখনই আইভিকে বলে যে এখনই তোমার ট্রেনিং, মানে তোমার যে বিশেষ পাওয়ারগুলি আছে সেগুলো তোমাকে দেয়া হবে, এবং তুমি এখনই রেনকে, অর্থাৎ এই গল্পের হিরোকে বাঁচাতে যাবে। এবার আইভিকে তো তখনই তার জাদুই তলোয়ারটি দিয়ে দেওয়া হয়, যে তলোয়ারের সাহায্যে সে উড়ে রেনের কাছে পৌঁছে যেতে পারবে। আইভি বলে ওঠে যে দাঁড়াও দাঁড়াও, একটু আসতে, কারণ হাইটে আমার প্রচন্ড ভয় লাগে। এবার আইভি তো উড়ন্ত অবস্থায় রেনের কাছে পৌঁছে যায়, এবং আমরা দেখতে পাই যে রেন সেখানেই কিছু শত্রুর সাথে মোকাবিলা করছিল, এবং রেন ছিল এই সাম্রাজ্যের রাজকুমার। এবং আইভি গিয়ে সোজা পড়ে রীতিমতো রেনের ঘাড়ে, এবং সিস্টেম তখনই আইভিকে ওয়ার্নিং দেয় যে আইভি, রেন অর্থাৎ রাজকুমার, অর্থাৎ এই গল্পের হিরো কিন্তু অলরেডি তার দুটো লাইফ হারিয়ে ফেলেছে। সুতরাং তার কাছে আর একটাই চান্স আছে গেমটা সার্ভাইভ করার জন্য। মানে এইবারে কোনোভাবে তুমি যেন তাকে মরতে না দাও, তাকে যে করে হোক বাঁচিয়ে রাখতে পারবে। এবার আমরা দেখতে পাই যে তখনই তো রেনের মুখ দিয়ে রক্ত ওঠে, এবং সে অজ্ঞান হয়ে যায়। আইভি তো বলে ওঠে যে তুমি এত সহজে মরতে পারো না, তোমাকে যে করে হোক আমায় বাঁচিয়ে রাখতেই হবে। এবং অপর দিক থেকে রেনের যে শত্রুরা ছিল, মানে তাকে যারা অ্যাটাক করছিল, তারাও সেখানে চলে এসেছিল। এবং আইভি তো তখনই তার ম্যাজিক্যাল সোর্ডটি বার করে, এবং সেই তলোয়ারের সাহায্যে সে এক ঝটকাতেই শত্রুদের খতম করে। ওদিকে রেনেরও ততক্ষণে জ্ঞান চলে এসেছিল, তাই আইভি রেনকে নিয়ে তার বাড়িতে আসে। এবার আইভি আসলে ছিল একজন ইমমর্টাল মাস্টার, এবং তার দায়িত্ব ছিল রেনকেও এই অমরত্ব লাভের প্রক্রিয়ায় সঙ্গ দেওয়া, এবং রেন যাতে তার কাল্টিভেশন কমপ্লিট করতে পারে সেই বিষয়ে নজর রাখা। এবার আমরা দেখতে পাই যে রেনের তো জ্ঞান ফিরছিলই না, এবং আইভি তখনই একটি বিশেষ পিল তাকে খাওয়ায়, যাতে রেনের জ্ঞান ফিরে আসে। এবার রেন তো উঠেই বলে যে তোমাকে আমি অনেক জ্বালাতন করেছি, আর তোমাকে কোনো কষ্ট দেব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু আইভি তো বলে ওঠে যে না না, একদমই তুমি সেই কথা ভেবো না। প্রথমত আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তাই জন্য তোমাকে ঠিক রাখাটা আমার দায়িত্ব। যতদিন না তুমি তোমার কাল্টিভেশন কমপ্লিট করতে পারছো, অর্থাৎ অমরত্ব লাভ করতে পারছো, তোমার দায়িত্ব আমার। এবার এই বলে আইভি তার সেক্টের একটি বই বার করে, এবং সেটার একটা পাতা এক মুহূর্তের জন্য রেনকে দেখায়, এবং সে বলে যে এখন তুমি আমার সেক্টর গোপন রহস্য বা মূল মন্ত্র জেনে গেছো, তো এখন থেকে তুমি হলে আমার সেক্টরের সদস্য, অর্থাৎ বলা যায় আমার শিষ্য, এবং মাস্টার হিসেবে তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। এবার তখনই তো আবারও রেন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, এবং তার মুখ থেকে রক্ত উঠতে শুরু করেছিল। কিন্তু আইভি তো তখনই নানা রকমের ওষুধ বার করে রেনকে আবারও জাগিয়ে তোলে। এবার রেন তো জেগে উঠেই সঙ্গে সঙ্গে আইভির কাছে সম্মান প্রদর্শন করে, এবং তাকে বউ করে যে আমাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু রেন আবারও তখনই অজ্ঞান হয়ে যায়। আসলে এতদিন ধরে নানা রকমের সংগ্রাম করে রেনের শরীর ভীষণই দুর্বল হয়ে গেছিল,
তাই জন্যেই সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল। এবার আইভি তো ঠিক করে যে তাহলে রেনকে বাঁচানোর জন্য বা বলা যায় তাকে সবল করে তোলার জন্য তাকে কিছু খাবার-দাবার দিতে হবে। তাই আইভি নিজের হাতে মাছ রান্না করে রেনের জন্য নিয়ে আসে। এবার রেনের তো সেই খাবার খেয়েই একদম ওয়াক উঠে আসছিল। কিন্তু তারপরেও সে যখন দেখে যে আইভি তার কেয়ার করছে, তার যত্ন নিচ্ছে, রেনের সেটা বেশ ভালোই লাগে। আইভি বলে ওঠে যে, "তোমার জামাকাপড়টাও তো যুদ্ধ করতে, করতে ছিঁড়ে তাহলে আমি তোমার জন্য নতুন কিছু জামা আনিয়ে দিচ্ছি।" এবং এই বলে সে তো রেনকে পোশাক বদলাতেও সাহায্য করে। আইভি রেনকে একটা ফিনিক্স ব্রেসলেট দেয়, যে ব্রেসলেটটা থাকলে রেনের কোনো রকমের প্রাণ সংশয় হবে না। এবার আইভি তো রেনকে বাঁচিয়ে রাখছিল, কারণ তার এটা মিশন ছিল। সিস্টেম তাকে মিশন দিয়েছিল রেনকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু রেন ভাবে যে আইভি জেনুইনলি তার জন্য কেয়ার করে এবং সে সত্যিই তাকে ভালো রাখার জন্যই এইসব করছে। এবং এইসব যখনই হচ্ছিল, হঠাৎই তারা বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পায়। কেউ একজন বলে ওঠে যে, "বাহ! পরীটাকে কি সুন্দর দেখতে!" মানে সে আইভির কথাই বলছিল। এবার আইভি তো বলে ওঠে যে, "কে এটা? আবার হঠাৎ কোন নতুন বিপদ এলো?" এবং তখনই সিস্টেমের আওয়াজ আবারও ভেসে আসে এবং সিস্টেম জানায় যে আইভির কাছে তার প্রথম টাস্ক এসে গেছে। আইভিকে এই ভয়ঙ্কর স্নেক ডিমনকে হত্যা করতে হবে। এবং এই স্নেক ডিমনের মধ্যেই রয়েছে রেনের আত্মার প্রথম অংশ। আসলে রেন বা রাজকুমার রেনের যে আত্মাটি ছিল সেটা বেশ কয়েকটি অংশে বিভক্ত হয়ে গেছিল এবং সেই আত্মাটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিমনদের কাছে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং আইভির মিশন ছিল সেই সমস্ত আত্মার অংশগুলিকে একত্র করা এবং রেনকে পরিপূর্ণ করে তোলা। এবার তখনই আমরা দেখতে পাই ঘরে একটি লোক ঢুকে আসে, যাকে দেখতে কিনা বেশ সুন্দর ছিল। এবং রেন তো তখনই বলে ওঠে যে এটা একটা স্নেক ডেমন, এটা এর আসল রূপ না। রূপ বদল করে সে বিভিন্ন লোকদের ঠকিয়ে বেড়ায়। এবার আইভি তো বলে ওঠে যে কোনো মতেই তুমি কিন্তু তোমার ফিনিক্স ব্রেসলেটটা খুলবে না। এবং তখনই আইভি তার তলোয়ার বার করে ওই স্নেক ডিমনের উপর আঘাত হানে। কিন্তু স্নেক ডিমনটি ঠিক সেই মুহূর্তেই সেখান থেকে সরে যায়। ফলে আইভি ধাক্কা খেয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং স্নেক ডিমনটি ঘরের চারপাশে একটা শিল্ড তৈরি করে, যাতে আইভি আর সেই ঘরে ঢুকতে না পারে। এবার আমরা সেই স্নেক ডিমনের আসল রূপ দেখতে পাই। সে তো রেনকে নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করছিল যে, "আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তোমাকে ভীষণ সুন্দর দেখতে।" এবার রেনের চোখে স্নেক ডিমনের চেহারাটা পুরোই আইভির মতো লাগছিল। মানে আসলে স্নেক ডিমন আইভির রূপ রেনকে হাত করার চেষ্টা করছিল বা বলা যায় তাকে খতম করার চেষ্টা করছিল। এবং আইভি তো বাইরে থেকে এইসব দৃশ্য দেখতে পাচ্ছিল। এবার আইভি তো বলে ওঠে যে, "সিস্টেম, তুমি তাড়াতাড়ি কিছু করো, আমাকে রেনকে বাঁচাতে হবে।" এবং সিস্টেমের সাহায্যে আইভি আবারও সেই ঘরে ঢুকে আসে। এবার আইভি ঘরে ঢুকে আসার সাথে সাথেই রেন যে ঘোরের মধ্যে ছিল সেটা কেটে যায় এবং আইভি আবারও তার তলোয়ার নিয়ে সেই স্নেক ডিমনের উপর হামলা করে। কিন্তু স্নেক ডিমনও কিন্তু কম শক্তিশালী ছিল না এবং আইভি একা স্নেক ডিমনের সাথে পেরে উঠত না। এবং তখনই সিস্টেম জানায় যে আইভিকে সাহায্য করতে একজন উঁচু দরের মাস্টার এক্ষুনি এখানে আসছে। এবং আমরা দেখতে পাই যে তখনই একজন মেন্টর বা মাস্টার সেখানে হাজির হয়, যে কিনা স্নেক ডিমনের সাথে লড়াই করতে শুরু করে। এবার আইভি তো দেখে যে এই মাস্টারটি সত্যি লড়াইয়ে ভীষণ পারদর্শী এবং সে তো স্নেক ডিমনকে একদমই ক্ষতবিক্ষত করে দিয়েছিল। আইভি তো রেনের চোখ চেপে ধরে যে, "তুমি এখনো বাচ্চা মানুষ আছো, এই সমস্ত লড়াই ঝগড়ার সিন তোমাকে দেখতে হবে না।" এবং মাস্টার তো স্নেক ডিমনকে খতম করে সেখান থেকে বিদায় নেয় এবং স্নেক ডিমনের মধ্যে রেনের আত্মার যে অংশটি ছিল সেই অংশটি আবারও রেনের দেহে প্রবেশ করে। ফলে বলা যায় আইভি তার প্রথম টাস্ক করতে সাকসেসফুল হয়। এবার আত্মার প্রথম অংশ রেনের দেহে প্রবেশ করার সাথে সাথেই সে তো অজ্ঞান হয়ে গেছিল এবং আইভি সারা রাত তার সামনেই বসেছিল। যতক্ষণে রেন ঘুম থেকে ওঠে, আইভি তো ততক্ষণে ঘুমে ঢলে পড়েছিল। কিন্তু এই আত্মার অংশগুলো কিন্তু কেবলমাত্র আত্মার অংশ ছিল না, এই অংশগুলোর সাথে রেনের এক একটা অনুভূতি জড়িয়েছিল এবং সেই অংশগুলো রেনের দেহে প্রবেশ করার সাথে সাথেই সেই অনুভূতিগুলো জীবন্ত হয়ে উঠছিল, যেগুলো কিনা আগে রেনের দেহে ছিল না। এবার আইভি তো তখনই রেনের পালস চেক করে দেখে যে আগের থেকে রেন এখন অনেকটা শক্তিশালী হয়েছে এবং এই করতে গিয়ে হঠাৎই আইভি রেনের ওপর পড়ে যায় এবং সে তো রেনকে প্রায় জড়িয়ে ধরে বলে যে, "তুমি এমন কিছু করো না যাতে তোমার কোনো ক্ষতি হয়।
আইভি মনে মনে ভাবছিল যে তোমার কিছু হয়ে গেলে সিস্টেম তো আমাকেও খতম করে দেবে। কিন্তু রেন তো মনে মনে একদম ভালোবাসার অনুভূতি পাচ্ছিল, কারণ সে ভাবছিল যে তার মানে আমার মাস্টার আমাকে কতটা পছন্দ করে, সে আমার জন্য কতটা কেয়ার করে। এবার এভাবে তো কয়েকদিন তাদের বেশ ভালোই কাটে। রেন আবারও তার ট্রেনিং শুরু করে এবং আইভি তো মনে মনে ভাবছিল যে এখানে দিন কাটাতে আমার বেশ ভালোই লাগছে। আমাকে কোনো পড়াশোনাও করতে হচ্ছে না এবং বেশ হ্যান্ডসাম একটা ছেলে সবসময় আমার চোখের সামনে আছে। আমি তো চাই যেন এভাবেই আমার দিন কাটতে থাকি। এবার আমরা দেখতে পাই একদিনের দৃশ্য। আইভি সেদিনকে শুয়ে শুয়ে রেস্ট করছিল এবং সে ঘুমের মধ্যে বলছিল মাই 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 মাই। এবার এই কথাটা রেন শুনতে পায়। রিন বুঝতে পারে না যে আইভি ঘুমের মধ্যে এটা কি বলছে, কিন্তু তখনের জন্য রেন আর এটা নিয়ে বিশেষ কিছু ভাবে না। এবং তখনই আইভির কাছে একটি চিঠি আসে, যেটা কিনা অপর একজন মাস্টারের কাছ থেকে ছিল। এবং সে জানায় যে পাহাড়তলির একটি বাড়ি বেশ হন্টেড অবস্থায় রয়েছে এবং সেখানে একটি দুষ্টু আত্মার বাস রয়েছে। তাই আইভি যেন সেখানে এসে সেই আত্মাকে সেখান থেকে সরাতে সাহায্য করে। এবার আইভি তো মনে মনে খুব খুশি হয় যে যাক বাবা, এবার আমি মাউন্টেন থেকে নিচে নামতে পারবো আর সেখানের ভালো ভালো খাবার খেতে পারবো। আইভি বলে ওঠে যে রেন, তুমি তাড়াতাড়ি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, কারণ আমরা এবার মাউন্টেনের নিচের দিকে রওনা দেব। এবার রেন তো নিজের জিনিস গোছানোর আগে আইভির জন্য একটি শীতের কোট এনে দেয়, কারণ সে তো আইভিকে কেয়ার করতে বা তাকে পছন্দ করতে শুরু করেছিল। এবার আইভি তো বলে উঠি যে আমি এত বড় একজন মাস্টার এত লোককে হারিয়ে দিলাম আর এই শীতল বায়ু আমার কিছুই করতে পারবে না। তাড়াতাড়ি চলো, আমি পাহাড়ের নিচে যাওয়ার জন্য ওয়েট করতে পারছি না। এবার রেন তো মনে মনে ভাবে যে কি ব্যাপার, আইভি পাহাড়ের নিচে যাওয়ার জন্য এত কেন উদ্বিগ্ন হয়ে উঠছে। তাহলে একটু আগে ঘুমের মধ্যে সে যে মাই মাই বলছিল, সেটা কি তার কেউ ক্লোজ হয়, সেটা কি তার খুব কাছের কেউ নাকি? এবার আমরা দেখতে পাই যে আইভি তো তার সেই তরোয়ালে করে আবারও যাত্রা শুরু করে এবং তারা পাহাড়ের নিচে এসে পৌঁছায়। এবং সেই তলোয়ারের পিঠে যাত্রা করার সময় রেন তো আইভির কোমর জড়িয়ে ধরেছিল। এবার এখানে এসে মানে পাহাড়ের নিচে এসে তারা তো একটি সরাইখানাতে ওঠে এবং আইভি বলে ওঠে যে তুমি একটু রেস্ট নাও, আমি কাছেরই বাজার এরিয়া থেকে ঘুরে আসছি। এবার আইভি তো নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে যায় এবং রেন তখনই ম্যাজিক্যাল ক্ষমতা প্রয়োগ করে আইভি কি ভাবছে সেটা শুনতে পায়। এবং আইভি তখনও মনে মনে বলছিল মাই 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 মাই। আসলে এইটা আইভির হোম টাউনের একটা খাবার ছিল, যেটা খাওয়ার জন্য আইভি একদমই উদ্বিগ্ন হয়ে উঠেছিল। কিন্তু সেই ব্যাপারে রেন তো জানতো না। তাই সে ভাবছিল আইভির মনে হয় কোনো প্রেমিক রয়েছে এই নামে, যার সাথে আইভি দেখা করতে উদ্বিগ্ন। এবার আইভি তো বাজারে এসে নানা রকমের কেনাকাটি করে এবং আইভি সেখান থেকে চলে আসছিল। কিন্তু তখনই তার দেখা হয়ে যায় তারই দলের অপর একজন শিষ্য লি ফেং এর সাথে। এবার আইভির তো মনে পড়ে যায় যে গেমেই ক্যারেক্টারটা কিছুক্ষণের জন্যই ছিল। সে কেবলমাত্র আইভিকেই কিছু ক্লু দিয়েই সেখান থেকে চলে যায়। এবার লি ফেন তো তখনই আইভির কাছে এসে বলে যে এই গ্রাম থেকে কিছুটা দূরে একটা ঘর রয়েছে যেটা হন্টেড হয়ে রয়েছে এবং সকলেই বলছে সেখানে কোনো এক দুষ্টু আত্মা বাস করছে। তুমি যদি সেখানে যাও তাহলে তুমি রেনের আত্মার অপর অংশটা পেতে পারো। এবং সেই যখন আইভির কানের কাছে এসে এই কথা বলছিল, তখনই রেন তাদেরকে দেখতে পায়, কারণ রেন তো তাকে ফলো করেছিল। রেন ভাবে যে এই ছেলেটাই কি তাহলে আইভির সেই প্রেমিক। এবার আইভি তো তখনই তার কথা শুনে বলে ওঠে যে ঠিক আছে ঠিক আছে, এবার আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে, না হলে রেন আমার জন্য আবার চিন্তা করবে। এবং রেন তো মনে মনে ভাবে যে যাক, তাহলে আমার জন্য আইভি এইটুকু তো ভাবে। এবার রেন তো আইভির আগেই আবারও সরাইখানায় পৌঁছে যায় এবং সে তাড়াতাড়ি ঘুমানোর অ্যাক্টিং করে শুয়ে পড়ে। এবার আইভি তো এসে দেখে যে রেন ঘুমিয়ে গেছে এবং আইভি তো চুপি চুপি সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই রেন তার হাত ধরে বলে ওঠে যে মাস্টার, আমাকে ছেড়ে যেও না, আসলে কিছুক্ষণ আগেই আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। আইভি বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার কাছে তো ফিনিক্স ব্রেসলেটটা রয়েছে, তাই সেটা যতক্ষণ তোমার কাছে রয়েছে কোনো দুষ্ট আত্মা তোমাকে ছুঁতে পারবে না। এবং রেন তো তখনই তাকে জড়িয়ে ধরে। এবার আইভি তো বলে ওঠে যে আমি তোমার জন্য অনেক রকমের খাবার এনেছি, তাড়াতাড়ি সেগুলো খেয়ে নাও, তারপরে আবারও আমাকে ওই হন্টেড হাউসে যেতে হবে। এবার রেন তো তখনই বলে ওঠে যে আমিও তোমার সঙ্গে যাব এবং সেও আইভির সাথে ওই হন্টেড হাউসে হাজির হয়।
আমরা দেখতে পাই যে গ্রামের একটি বাড়িতে একটি দুষ্টু আত্মা বাস করছিল এবং সেই আত্মাটি তো একদম আইভি আর রেনের সামনেই চলে আসে। আইভি মাস্টার হওয়া সত্ত্বেও সে তো এই ভয়ঙ্কর আত্মাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে তো রেনকে জড়িয়ে ধরে যে আমার তো একে দেখে প্রচন্ড ভয় লাগছে। আইভি তো মনে মনে ভাবছিল যে সিস্টেম আমি ভূতেদের সাথে কি করে লড়াই করব, আমি তো নিজেই ভূতে প্রচন্ড ভয় পাই। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানিও তো যে তোমরা কি ভূত বা আত্মায় ভয় পাও নাকি তোমরা এইসবে বিশ্বাসই করো না। কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবার রেন তো আইভিকে সাহস যোগায় এবং আইভি তখনই তার তরোয়াল দিয়ে সেই আত্মার উপর আঘাত হানে, কিন্তু সেই আত্মাটি তখনই সেই ঘরের মধ্যে ঢুকে যায়। এবার রেন বলে ওঠে যে আমার কাছে যেহেতু ফিনিক্স ব্রেসলেট আছে তাই কোনো ক্ষতি হয়তো আমাদের হবে না। চলো আমরা এই বাড়িতে ঢুকে প্রত্যেকটা ঘর চেক করতে শুরু করি। এবং আইভি তো তখনই বলে যে তার কোনো দরকার নেই এবং আইভি তার স্পেশাল ভিশন অ্যাপ্লাই করে এবং সেই ভিশনের সাহায্যে সে দেখতে পায় যে শয়তান আত্মাটি কোন ঘরে ছিল এবং তারা তখনই সেই ঘরে প্রবেশ করে। এবার তারা সেই ঘরে প্রবেশ করার সাথে সাথেই শয়তান আত্মাটি তাদের উপর হামলা করে, কিন্তু রেন তার ওই ফিনিক্স ব্রেসলেটের সাহায্যে আইভিকে বাঁচিয়ে নেয়। এবার আইভি তো তখনই আত্মাটিকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তুমি কে আর কেন তুমি এই বাড়িতে এসেছো। এবং তখনই মেয়েটি বলে ওঠে যে বিশ্বাস করো, আমি আসলেই কোনো শয়তান আত্মা নই। আসলে আমি একদিন ক্ষত বিক্ষত অবস্থায় এই বাড়িতে এসে পৌঁছাই এবং এই বাড়িতে একটি লাল রঙের দুষ্টু আত্মা বাস করছিল। সেই আত্মাটি আমার উপর ভর করে, দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আমার কাছে অনেক সোনা দানা এবং দামি দামি পিল রয়েছে, আমি সেগুলো তোমাকে দেব। এবার সিস্টেম তো তখনই আইভিকে জানায় যে তার দ্বিতীয় টাস্কটিও সম্পন্ন হয়েছে এবং এই রেড স্পিরিট বা এই লাল স্পিরিটটি হচ্ছে রেনের আত্মার দ্বিতীয় অংশ। এবং আইভি তো তখনই তার তলোয়ার মেয়েটির ওপর প্রয়োগ করে, ফলে রেনের আত্মার দ্বিতীয় অংশটি তার দেহের মধ্যে প্রবেশ করে এবং আত্মার এই দ্বিতীয় অংশটির সাথে ডিজায়ার বা কামনার অনুভূতি জড়িয়েছিল। এবার রেন তো তখনই আইভির ঘাড়ে কামড় দিতে শুরু করে। আইভি বুঝতে পারে না যে রেন এমনটা কেন করছে এবং সিস্টেম তাকে জানায় যে আসলে এই আত্মার অংশগুলি তার দেহে ঢোকার সাথে সাথে রেনের এই অনুভূতিগুলো প্রচন্ড বেশি স্ট্রং হয়ে জাগ্রত হয়ে যাচ্ছে, তাই জন্যই রেন এমনটা করছে। কিন্তু আইভি তার ক্ষমতা প্রয়োগ করে রেনকে শান্ত করতে পারে এবং আইভি তো তখনই তার ক্ষমতা প্রয়োগ করে রেনকে থামিয়ে দেয়। এবং রেন তো তখনই বলে ওঠে যে মাস্টার, আমি জানি না মাই মাই তোমার কে হয়, কিন্তু তোমার একমাত্র শিষ্য আমি হতে চাই। এবং এই বলে কিন্তু রেন তখনই আইভিকে কিস করে, কিন্তু এই কিসের মাধ্যমেই একটা অদ্ভুত বিষয় ঘটে। রেন পৌঁছে যায় তারই মাথার ভিতরের অর্থাৎ তার অবচেতনের মধ্যে এবং আমরা দেখতে পাই সেখানে রেনের একটা অল্টার ইগোকে বা বলা যায় তার যে ডেমনিক দিকটা ছিল সেইটাকে। আসলে প্রত্যেক মানুষের ভিতরেই তো একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে এবং এই ভালো খারাপ দিকগুলি আমরা জীবনে কি পদক্ষেপ নেব সেটা ঠিক করে দেয়। এবং রেন তার মাথার ভিতরে তার যে খারাপ দিকটা ছিল, তার যে ডিমনিক দিকটা ছিল সেটাকে দেখতে পায়। তো এই ডিমনটি রেনকে বলে ওঠে যে রেন, তুমি কি ভাবছো তোমার মাস্টার আসলে তোমার জন্য কেয়ার করে? কিন্তু তুমি একদমই ভুল জানো। তোমার মাস্টার আসলে তোমায় বলির ছাগলের মতো প্রতিপালন করছে যাতে সে তোমাকে শক্তিশালী করে আলটিমেটলি নিজে শক্তিশালী হতে পারে। এবার রেন তো সেই অল্টার ইগোর সাথে ঝগড়া করে, যেমনটা কখনোই হতে পারে না। আইভি কখনোই আমার সাথে এমনটা করতে পারে না এবং তার অবচেতনের ওই ডিমন আইভির একটি ইলিউশনও তৈরি করে রেনকে ফাঁসানোর জন্য এবং রেন তো ওই অবচেতন মনের ডিমনটির সাথে ঝগড়া করতে করতে অজ্ঞান হয়ে যায় এবং আমরা আবারও মেন ওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই। এবার রেনের তো জ্ঞান ফিরে এসেছিল, তবু সে অজ্ঞান হওয়ার নাটক করছিল এবং আইভি তো তখনই বলে ওঠে যে আমি খুব ভালো করেই জানি তুমি অজ্ঞান হওয়ার নাটক করছো, কিন্তু আমায় তোমায় বলতেই হবে যে আসলে কে মাই মাই। এবার এই কথা শুনে রেন তো একদম আগ্রহে উঠে পড়ে। আইভি বলে যে এটা কোনো মানুষের নাম না বোকা, এটা আসলে একটা খাবারের নাম এবং এই খাবারটা খেতে আমি খুবই ভালোবাসি। তুমি কি ভাবছো যে আমি তোমাকে ছাড়া অন্য কোনো শিষ্য গ্রহণ করব? আমি তোমার একমাত্র মাস্টার আর তুমি আমার একমাত্র শিষ্য। এই নিয়ে দয়া করে হিংসা করো না। এবার রেনের মনের তো সন্দেহ দূর হয়ে যায় যে যাক বাবা, আমি ছাড়া মাস্টারের জীবনে তাহলে অন্য কেউ নেই। এবং তখনই সিস্টেম আইভিকে জানায় যে এবার তোমাদের তৃতীয় টাস্ক কমপ্লিট করতে হবে
মানে এবার রেনের আত্মার তৃতীয় অংশটি খুঁজে তার দেহে সেটাকে প্রবেশ করাতে হবে, কিন্তু কেয়ারফুল থাকো, কারণ আত্মার এই তৃতীয় অংশের সাথে যুক্ত রয়েছে ঘৃণার অনুভূতি। তাই এই অংশটা যখন রেনের দেহে প্রবেশ করবে তখন তার মধ্যে ঘৃণার অনুভূতির উদ্রেক হবে। তাই সাবধানে কাজটা করতে হবে। এবার তারা তো সিস্টেমের দেওয়া সূত্র ফলো করে একটি বাড়ির সামনে আসে, এবং সেখানে বাইরে তারা লুকিয়ে লুকিয়ে ভেতরের কিছু কথা শুনতে পায়, যেখানে তারা দুজন ব্যক্তির কথা শুনতে পায়। একজনকে মনে হচ্ছিল একজন সাধারণ মানুষ এবং অপরজন একজন মাস্টার ছিল। এবার সাধারণ লোকটি তো বলে ওঠে যে, মাস্টার, আমি যদি আপনার কথা মেনে চলি তাহলে আমার পুত্র সন্তান জন্ম নেবে তো? এবং মাস্টার বলে যে ব্যক্তিটি ছিল সে বলে ওঠে যে, একটা পুত্র সন্তান কেন, এরপর তোমার যত সন্তান হবে সবই পুত্র সন্তান হবে। এবং এই সাধারণ লোকটি এই কথাতে খুবই খুশি হয়। এবার আইভি আর রেন তো তখনই সেই ঘরে প্রবেশ করে, এবং তারা দেখে যে যেই ব্যক্তির এই বাড়িটি ছিল, অর্থাৎ সেই সাধারণ ব্যক্তিটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এবং তখনই পর্দার আড়াল থেকে একটি মাস্ক পরিহিত এবং কালো পোশাক পরিহিত ব্যক্তি বেরিয়ে আসে। এবার লোকটি তো তখনই বলে ওঠে যে, রেন, তোমাকে আমি বহুদিন ধরে খুঁজছিলাম, শেষ অবধি তোমাকে আমি হাতে পেয়েছি। এবার রেনের তখনই মনে পড়ে যায় তার মা বাবার কথা, এবং আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। মনে আছে আমরা যে প্রথম দৃশ্য দেখেছিলাম, রেন কিছু লোকের সাথে লড়াই করছিল। আসলে রেনের বাবা মা এই সাম্রাজ্যের মহারাজ এবং মহারানী ছিল। তারা বুঝতে পেরেছিল তাদের বিপদ আসতে চলেছে, তাই তারা রেনকে একজন গ্র্যান্ড প্রোটেক্টরের সাথে নিজেদের রাজমহল থেকে বার করে দিয়েছিল, যাতে তাদের ছেলে সুরক্ষিত অবস্থায় থাকতে পারে। এবং তারা ওই বিপদের মোকাবিলা করার জন্য প্রাসাদেই থেকে গেছিল। এবং তারপরই মহারাজ এবং মহারানীর আত্মার উপর আক্রমণ করেছিল এই কালো পোশাক পরিহিত ব্যক্তিটি। অপরদিকে রেনকে নিয়ে তার সেই গ্র্যান্ড প্রোটেক্টর জঙ্গলের মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই এই কালো পোশাকের লোকেরা কিন্তু রেনেদের ওপর হামলা করেছিল। এবং রেনের যে প্রোটেক্টর ছিল সে নিজের আত্মার শক্তি দিয়ে রেনকে বাঁচিয়ে দিয়ে যায়। রেন কিন্তু তখন তাদের সাথে লড়াই করে একদম ক্ষতবিক্ষত হয়ে গেছিল, এবং তখনই আইভি এসেছিল রেনকে বাঁচানোর জন্য। এবং এই দৃশ্য দেখেই ওই কালো পরিহিত ব্যক্তিটি তখনকার মতো সেখান থেকে চলে গেছিল। কিন্তু সে কিন্তু রেনের পিছন ছাড়েনি, এবং তাকে ফাঁদে ফেলার জন্যই সেই আয়োজন করেছে। এবার রেন তো তখনই আইভিকে বলে ওঠে যে খুবই খতরনাক, তাই তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। কিন্তু আইভি তো রেনকে ছেড়ে কখনোই যেত না, কারণ তাকে তো রেনের প্রাণটা বাঁচিয়ে রাখতে হবে। এবং সে তো তখনই তার তরোয়াল নিয়ে সেই কালো পোশাক পরিহিত ব্যক্তি বা লুইসার ওপর আঘাত হানতে যায়। কিন্তু লুইসা তখনই সেখানে উপস্থিত ওই সাধারণ যে ব্যক্তিটি ছিল, অর্থাৎ যার বাড়িতে এসব হচ্ছিল, তাকে নিজের পাপেট বানিয়ে নেয় এবং তাকে দিয়ে নিজেকে গার্ড করতে থাকে। এবার আইভি এসবের মধ্যে কখনোই একজন সাধারণ মানুষের হত্যা করতে পারতো না, তাই সেই লোকটির কোনো ক্ষতি আইভি করতে পারছিল না। এবার রেন তো আইভিকে সাহায্য করতে যায়, কিন্তু লুইসও তখনই তার ক্ষমতার সাহায্যে রেনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এবার আইভি তখনই একটা জিনিস লক্ষ্য করে, যে ওই লুইসা নিজের ক্ষমতা ব্যবহার করে ওই মানুষটাকে পাপেটের মতো ব্যবহার করছে, কিন্তু মাঝে মাঝে লুইসা একটা মূর্তির দিকে তাকাচ্ছে। আইভি বুঝতে পারে যে লুইসার ক্ষমতা ওই মূর্তির মধ্যেই লুকিয়ে আছে, এবং সে তো রেনকে বলে যে তাড়াতাড়ি তুমি ওই মূর্তিটাকে খতম করো। কিন্তু রেন তো ততক্ষণে জখম হয়ে গেছিল। এবার আইভি তো তখনই একটি মন্ত্র বা বলা যায় একটি তালিসমান রেনকে দেয়, যেটার মাধ্যমে একজন স্পেশাল মাস্টারকে তারা এখানে ডেকে আনে, এবং সেই মাস্টারটি লুইসের সাথে লড়াই করে তাকে খতম করে। এবার রেনের মধ্যে তার আত্মার দ্বিতীয় অংশটি প্রবেশ করে, কিন্তু এই তৃতীয় অংশটি আসলে ছিল ঘৃণা বা হেট্রেড। ফলে রেন আবারও তার সেই অবচেতনে পৌঁছে যায়, যেখানে তার সেই অল্টার ইগো বা তার ডিমনিক সাইড তাকে আবারও বোঝাতে থাকে যে আইভি কিন্তু শেষ মুহূর্তে তোমাকে ধোঁকা দেবে। সে কিন্তু নিজের ক্ষমতা বাড়ানোর জন্য তোমাকে পাহাড় চূড়ো থেকে ফেলে দেবে। এবং সে তো রেনের চোখের সামনে নানা রকমের ইলিউশন ক্রিয়েট করছিল যে আইভি কেবলমাত্র নিজেকেই ভালোবাসে। কিন্তু রেন তো তখনই চেঁচিয়ে ওঠে এবং সেই আয়না ভেঙে দেয়, এবং সে আবারও নর্মাল জীবনে অর্থাৎ এই দুনিয়ায় ফিরে আসে। এবং আইভি তো তাকে জড়িয়ে ধরে যে তুমি ঠিক আছো তো। এবার সিস্টেম তো তখনই জানায় যে তৃতীয় অংশ তারা সাকসেসফুলি রিট্রিভ করতে পেরেছে। এবার তাদেরকে সোয়ার্ড কেভে যেতে হবে,
যেখানে রেন নিজের জন্য একটি তলোয়ার বেছে নেবে এবং সেখান থেকে তারা রেনের আত্মার চতুর্থ অংশটিও কালেক্ট করতে পারবে। এবার আমরা দেখতে পাই যে তারা দুজন তো সোয়ার্ড কেভ বা সোয়ার্ড ভিলার সামনে আসে, কিন্তু সেখানকার লোকেরা তো আইভিকে সেখানে ঢুকতে দিতে ভয় পাচ্ছিল। আসলে আইভি তো এই গল্পের ভিলেন ছিল এবং সে আগে এখানে এসে নানা রকমের শয়তানি করেছে, তাই জন্যই তারা আইভিকে এখানে ঢুকতে দিতে ভয় পাচ্ছিল। এবার আইভি তো তখনই একটি তালিস্মান বার করে যে ওরা যদি আমাদের ঢুকতে না দেয় আমরা অন্য উপায়ে ঢুকবো। কিন্তু তখনই তারা এসে আইভিকে একদম সুন্দরভাবে ওয়েলকাম করে সেই সোর্ড গুহায় নিয়ে যায়। এবার আইভি তো সেখানে ঢুকতেই বলে যে এই গুহাটা হচ্ছে একটা ইলিউশনের গুহা এবং এই গুহায় ঢুকলে মানুষ যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেই জিনিসটাই তার সামনে ফুটে ওঠে। সুতরাং রেন সবচেয়ে বেশি কিসে ভয় পায় সেটা এখনই জানা যাবে। এবার সেখানে প্রবেশ করতেই আমরা বেশ কিছু হ্যান্ডসাম ছেলেদের দেখতে পাই। এবার আইভি তো ভাবে যে এত হ্যান্ডসাম ছেলে এখানে কি করছে। রেন তার মানে হ্যান্ডসাম ছেলেদের ভয় পায়, এটা কি করে সম্ভব? আসলে রেন হ্যান্ডসাম ছেলেদের ভয় পেত না। রেন ভয় পেত যে অন্য হ্যান্ডসাম ছেলেরা আইভিকে যদি পটিয়ে নেয় সেই বিষয়ে। এবার সেই হ্যান্ডসাম ছেলেরা তো আইভিকে ঘিরে ধরেছিল, কিন্তু রেন তো তখনই একে একে সকলকে খতম করে এবং আমরা দেখতে পাই সে ওই সোয়ার্ড গুহা থেকে একটি সোয়ার্ড তুলে নেয়, যেটা কিনা বেশ সুন্দর এবং মোটা সোটা শক্তিশালী একটি সোয়ার্ড ছিল এবং সেই সোয়ার্ডে নিজের রক্তের এক বিন্দু দিয়ে সেটা রেন নিজের বানিয়ে নেয় এবং এই সোয়ার্ড থেকেই রেন তার আত্মার অপর অংশটি ফিরে পায়। এবং সিস্টেম তারপরে জানায় যে রেনের আত্মার পরবর্তী অংশ রয়েছে একটি ক্যাট ভিলেজে। সুতরাং আইভিকে এবার সেই ক্যাট বা কিটি ভিলেজ বা বিড়ালদের গ্রামে যেতে হবে। এবার কিটি ভিলেজ শুনেই আইভি তো খুব খুশি হয়, কারণ সে তো বিড়াল ভীষণ পছন্দ করতো। কিন্তু রেনের তো একটু একটু হিংসা হচ্ছিল যে আইভি কেন বিড়ালদের এত পছন্দ করবে, তার তো কেবলমাত্র রেনকেই পছন্দ করা উচিত। যাই হোক, আইভি আর রেন আবারও তার সেই জাদুই তরবারে চড়ে কিটি ভিলেজের উদ্দেশ্যে রওনা দেয়। এবার আমরা দেখতে পাই যে তারা তো ওই কিটি ভিলেজে এসে হাজির হয় এবং সেই কিটি ভিলেজে বিভিন্ন বিড়াল তো ছিলই, এমনকি সেখানকার যে বাসিন্দারা ছিল তারাও বিড়ালদের মতোই ছিল। তাই জন্যই এই ভিলেজের নাম কিটে ভিলেজ ছিল এবং এখানে এসে আইভির তো ভীষণই মজা লাগছিল, কারণ এখানে শুধু বড় বড় বিড়াল না, সেখানে অনেক ছোট ছোট বিড়ালও ছিল। এবং তখনই এই কিটি ভিলেজের যে মোড়ল ছিল বা গ্রামের যে হেড ছিল সে আইভির সাথে দেখা করতে আসে। এবার আইভি তো তখনই তাদেরকে ক্যাট নিপ বা বলা যায় বিড়ালদের নেশা করার যে দ্রব্যটি হয় সেটি দেয়, যেটা পেয়ে বিড়ালরা প্রচন্ড খুশি হয়। মানে ক্যাট ভিলেজের অধিবাসীরা ভীষণই খুশি হয়। এবার আইভি লক্ষ্য করে যে এই ক্যাট ভিলেজের অধিবাসীরা একটি বিশেষ জিনিসের উপাসনা করে, যেটা দেখতে অনেকটা একটা ম্যাজিক্যাল পাথরের মতো বা বলা যায় এটাই ছিল রেনের সোলের অংশ, যেটাকে কিনা এই ক্যাট ভিলেজের লোকেরা উপাসনা করত। এবার আইভি তো জানতো যে বিড়ালরা হচ্ছে বেশিরভাগই নিশাচর প্রাণী, তাই সকালবেলা তারা নিশ্চয়ই ঘুমোবে। তাই আইভি আর রেন পরের দিন সকালবেলা সেই জিনিসটা বা রেনের যে আত্মার অংশটা ছিল সেটা হাতানোর জন্য সেখানে আসে। কিন্তু তখনই সেখানে আবারও সেই কিটি ভিলেজের মেয়র চলে আসে এবং মেয়র খুব ভালো করেই জানতো আইভি আর রেন সেখানে কেন এসেছিল। এবার মেয়রটা তখনই বলে ওঠে যে আমি একটু রেনের সাথে আলাদা করে কথা বলতে চাই এবং সে রেনকে সাইডে ডেকে নিয়ে যায়। কিটি ভিলেজের মেয়র বলে ওঠে যে আমি অনুভব করতে পারছি যে তোমার মধ্যে ডেমনিক কিছু রয়েছে, কিন্তু তোমার মাস্টার খুবই ভালো একজন ব্যক্তি। আমি বুঝতে পারছি না যে তোমার মধ্যে কিছু একটা রয়েছে যেটা আমার একটু অদ্ভুত লাগছে। এবার রেয়ন তো সঙ্গে সঙ্গে ওই কিটি ভিলেজের মেয়ারের ওপর আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু মেয়র তখনই বলে ওঠে যে তবে আইভি খুবই ভালো মনের একজন মানুষ, তাই জন্য আমি তাকে কোনো রকম স্বার্থ ছাড়াই সাহায্য করতে রাজি আছি। আশা করব তুমিও তাকে প্রোটেক্ট করবে। এবং এই কথা শুনে রেন তো তখনকার মতো শান্ত হয়ে যায়। এবার রেন তার আত্মার এই অংশটিও সম্পূর্ণভাবে গ্রহণ করে এবং শোষণ করে নেয়। কিন্তু যেহেতু এই অংশটা অনেকদিন ধরে কিটি ভিলেজে ছিল, তার জন্য রেন তো একটা আরো বিশেষ ক্ষমতা পায়, যেখানে কিনা সেও বিড়ালদের মতো কান আর লেজ গজাতে পারে।
এবং এই দেখে আইভির তো খুবই মজা লাগে। কারণ সে তো এখন রেন তো এখন বিড়ালদের মতো পার করতেও শিখে গেছিল। আসলে আইভি বিড়ালদের পছন্দ করতো দেখেই রেন এমনটা করেছিল। কারণ সে তো খুবই হিংসুটে টাইপের ছিল যে আইভি যেন তাকে ছাড়া অন্য কাউকে পছন্দ না করে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আইভি এবং রেন ওই ক্যাট ভিলেজ থেকে বেরিয়ে তার পরের গ্রামে চলে আসে। এবার আইভি তো মনে মনে ভাবছিল যে এখন নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটবে, কিন্তু সিস্টেম যদি কোনো স্পেশাল মিশন থাকতো তাহলে তো আমাকে জানিয়ে দিত। কিছুই হচ্ছে না কেন? এবং রেন তখনই বলে যে মাস্টার, আমি আমার মা বাবার অরা ফিল করতে পারছি। এবার আইভি তো বলে ওঠে যে কিন্তু তোমার মা বাবা তো আগেই মারা গেছে। আইভি মনে মনে ভাবে যে তাহলে কি নেক্সট মিশনটা এই সংক্রান্তই কিছু একটা। তাহলে কি রেনের মা বাবা মারা যায়নি, তাদের হয়তো ফেক ডেথ হয়েছিল, তারা হয়তো কোনোভাবে পালিয়ে গেছিল, এখানেই কি তাদের খুঁজে পাওয়া যাবে? এবং রেন তো তখনই পিছন ঘোরে এবং তার মা এবং বাবা অর্থাৎ এই সাম্রাজ্যের মহারাজা এবং মহারানীকে দেখতে পায়। কিন্তু তাদের দেখেই আইভি বুঝতে পারে যে হয়তো কিছু একটা গন্ডগোল রয়েছে। এদের দেখতে রেনের বাবা মার মতো হলেও আসলে এরা হয়তো কোনো বহুরূপী। আইভি বলে ওঠে যে তোমরা সত্যি করে তোমাদের কি চেহারা বা তোমাদের আসল ফর্মে এসো, আমরা জানতে চাই তোমরা কে। এবং তখনই রেনের মা একটি বিশেষ পেন্ডেন্ট বার করে। রেনের মা বলে যে তুমি যখন জন্মেছিলে তখন এটা তোমার জন্য বানানো হয়েছিল, তুমি প্রাসাদ থেকে যাওয়ার সময় এটা নিয়ে যাওনি। দেখো, এটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমরাই তোমার আসল মা বাবা। এবার আইভি তো তখনই তার ক্ষমতার সাহায্যে সেই মা বাবাকে স্টপ করে দেয় এবং আইভি তাদেরকে ভালো করে অবজার্ভ করতে থাকে যে এরা আসলে কি প্রাণী। এবং তখনই আইভি তার ডিমন আয়না বা তার ম্যাজিক্যাল মিরর বার করে, যে আয়নার সাহায্যে সকলেই তাদের আসল রূপে আসতে বাধ্য হয়। এবার সেই আয়না রেনের বাবা মার সামনে ধরলেই তারা ব্রোঞ্জ মূর্তি বা ব্রোঞ্জ ডিমনে পরিণত হয়। আসলে তারা ছিল ব্রোঞ্জ ডিমন এবং তাদেরকে কেউ এই ডিমনের মধ্যে বন্দি করে রেখেছিল। এবার সেই দুটি ব্রোঞ্জের টুকরো বা বলা যায় ব্রোঞ্জের ড্রাগন মূর্তি নিয়ে তারা তো ফিরে আসে এবং তারা বুঝতে পারছিল না যে আসলে রেনের বাবা মার সাথে কি হয়েছিল। এবং তখনই সে ওই ব্রোঞ্জ স্ট্যাচু দুটির যে মেমোরি ছিল সেগুলি শোষণ করার চেষ্টা করে, যার মাধ্যমে সে বুঝতে পারবে যে তার বাবা মার সাথে আসলে কি হলো। রেন বলে যে সে দেখতে পেয়েছে তার বাবা মার সাথে কি হয়েছিল। সে প্রাসাদ থেকে বেরিয়ে যাওয়ার পর তার মা ভগবানের কাছে প্রার্থনা করছিল যাতে রেন কোনোভাবে বেঁচে যায়। এবং মৃত্যুর আগের মুহূর্তে তার মা ভগবানের কাছে প্রার্থনা করে যে আমি নিজেকে বলিদান দিচ্ছি, তার বদলে আমার ছেলে যেন ঠিক থাকে এবং সে যেন জীবন্ত অবস্থায় এই প্রাসাদ থেকে পালাতে পারে। এবার আইভি তো তখনই রেনকে স্টপ করে দেয় যে তুমি খালি এটা জানবে যে তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসতো, এর থেকে বেশি কোনো রকমের কষ্টের স্মৃতি মনে করার কোনো দরকার নেই। এবং সে ওই ব্রোঞ্জ স্ট্যাচু দুটি তুলে নেয় এবং তখনই সেখানে আবারও রেনের বাবা মায়ের সেই আত্মা হাজির হয়। এবার রেনের বাবা তো বলে ওঠে যে আমরা তোমার সাথে আলাদা করে কথা বলতে চাই, কিন্তু আইভ তাতে রাজি হচ্ছিল না। কিন্তু রেন তো তার মাস্টারের কাছে বলে যে মাস্টার, আমি সত্যিই জানতে চাই যে অতীতে কি হয়েছিল। এবার আইভি তো ঘরের বাইরে বসে চিন্তা করছিল যে এবার কি হবে, আসলেই তারা রেনের কোনো রকমের ক্ষতি করে দেবে না তো। এবং তখনই সে ভিতর থেকে চেঁচামেচির শব্দ শুনতে আইভি তো তাড়াতাড়ি সেখানে ছুটে যায় এবং সে ভেতরে গিয়ে দেখে যে রেন একদমই ঠিক আছে। এবং রেন দেখায় যে সে ওই ব্রোঞ্জ মূর্তি দুটোকে একটি পেন্ডেন্টে পরিণত করেছে, যাতে সেগুলো নিয়ে সহজেই সে চলাফেরা করতে পারে। এবং তখনই তো ওই পেন্ডেন্ট থেকে শব্দ ভেসে আসে যে তোমার দেশকে বাঁচাতে হবে, তোমার সাম্রাজ্যকে তোমায় বাঁচাতে হবে। এবং তখনই সিস্টেমও আইভিকে জানান দেয় যে রেন এবার সাম্রাজ্যকে বাঁচাবে। এবার আইভির তো তখনই মনে পড়ে যায় যে আসল গল্প অনুযায়ী আইভি যে ছিল, এই গল্পের ভিলেন যে ছিল, সে কিন্তু এই পেন্ডেন্টটাকে ধ্বংসই করে দিয়েছিল যাতে রেন কোনোভাবে তার সাম্রাজ্যকে বাঁচাতে না পারে। এক কথায় বলতে গেলে সে রেনকে ভিলেন বানিয়ে দিয়েছিল। কিন্তু আইভি ঠিক করে যে সে এইবারে এমন কিছু করবে না। এবং তারা দুজনে ক্যাপিটালে অর্থাৎ এই সাম্রাজ্যের রাজধানীতে উপস্থিত হয়। এবার সেখানে গিয়ে তারা তো নিজেদেরকে ম্যারিড কাপল বলে পরিচয় দেয় এবং তারা জানতে পারে যে এখন এই সাম্রাজ্যের শাসক অন্য কেউ। এবার আইভি আর রেন লুকিয়ে লুকিয়ে প্রাসাদে হাজির হয় এবং আমরা দেখতে পাই যে এখন এই সাম্রাজ্যের শাসক ছিল রেনের একটি কাজিন এবং সে খুব ভালোভাবেই এই সাম্রাজ্য পরিচালনা করছিল। এবার তারা তো লুকিয়ে লুকিয়ে মহারাজকে দেখছিল
এবং তখনই একজন দাস একটি লোককে সেখানে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই সেই লোকটি আর অন্য কেউ না, সেটা ছিল লুইসা। এবং দাসটি তাকে নিজের ইচ্ছায় আনেনি, সে বাধ্য হয়েছিল লুইসাকে এখানে নিয়ে আসতে। এবার এখানে আসার সাথে সাথেই লুইসা প্রথমে তো ওই দাসটিকে খতম করে এবং মহারাজ মানে বর্তমান মহারাজ কলিন তো চেঁচিয়ে ওঠে যে তুমি কে, আর তুমি এখানে কি করে এলে। এবং তখনই তার সামনে আইভি এবং রেন হাজির হয়। রেন তো সঙ্গে সঙ্গেই তার হাত থেকে ফিনিক্স ব্রেসলেটটা খুলে কলিনকে দিয়ে দেয় এবং বলে যে এটা তুমি পরে নাও, এখন আমি অনেকটাই শক্তিশালী হয়ে গেছি, তাই এটা আমার আর কোনো কাজে লাগবে না। এবং লুইসা তো তখনই বলে ওঠে যে খুব ভালো হয়েছে তোমরা এখানে এসে গেছো, কারণ তোমাদের এখানে ডেকে পাঠানোর জন্যই তো আমি এত কিছু করেছি। এবার আমরা দেখতে পাই রেনের কোমরে যে পেন্ডেন্টটা ছিল, মানে যেটার মধ্যে তার বাবা মার ওই দুটো স্ট্যাচু মানে ব্রোঞ্জ স্ট্যাচু দুটি ওই পেন্ডেন্ট করে রাখা ছিল, সেটা হঠাৎই নড়তে শুরু করে এবং সেখান থেকে তার বাবা মার আত্মা বেরিয়ে এসে লুইসার দুই দিকে দাঁড়ায়। মানে বোঝা যায় যে লুইসাই আসলে রেনের বাবা মার আত্মাকে ওই ব্রোঞ্জ স্ট্যাচুতে বন্দি করে রেখেছিল, যাতে সে পরবর্তীকালে তাদেরকে ব্যবহার করতে পারে। এবার আইভি আর রেন তো সঙ্গে সঙ্গে তাদের উপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু তখনই রেনের মা এবং বাবা লুইসারই অপোজিটে চলে যায় এবং তারা দুজনে মিলে লুইসার উপর অ্যাটাক করে এবং তাকে সেখানেই বন্দি বানায়। এবার রেন তো বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে, এটা তার মা বাবা সত্যিকারে নাকি তাদের আত্মা নাকি ইলিউশন, এটা কি। তার মা বাবা তো অনেকদিন আগেই মারা গেছে। এবং তখনই রেনের মা বলে যে আসলে কি হয়েছিল, যে সময় তারা মারা যাচ্ছিল সেই সময় তার মা তো নিজের বলিদান দিয়েছিল এবং তার মারা যাওয়ার পরই ওই লুইসা সেখানে আসে এবং তাদের আত্মাগুলি ওই ব্রোঞ্জ স্ট্যাচুতে বন্দি করে এবং তাদেরকে সে জেনের বিরুদ্ধে কাজে লাগাবে বলেই ভেবে রেখেছিল। কিন্তু বাবা মায়ের ভালোবাসা তো অন্য জিনিসই হয়, তাই জন্য রেনের বাবা মা কখনোই তার বিরুদ্ধে যায়নি এবং তারা সুযোগ পেয়েই এই লুইসাকে খতম করে এবং তারা জানতো যে লুইসাকে খতম করতে গেলে নিজেদের সম্পূর্ণটা তাদের দিয়ে দিতে হবে, কিন্তু তাদের নিজেদের ছেলের জন্য তারা এই আত্মবলিদান দেয় এবং আমরা দেখতে পাই যে লুইসার সাথে সাথে রেনের বাবা মাও খতম হয়ে যায় এবং তার বাবা মার মধ্যে তার আত্মার যে অংশটুকু ছিল সেটা রেনের দেহে ফিরে আসে, অর্থাৎ তার আত্মার প্রায় পুরোটাই তার দেহে ফিরে এসেছিল। এবার আইভি তো বুঝতে পারে যে রেনের কাল্টিভেশন প্রায় কমপ্লিট হতে চলেছে। সিস্টেম জানায় যে তারা আবারও একটা টাস্ক সাকসেসফুলি করতে সক্ষম হয়েছে। এখন বজ্রপাত হবে, অর্থাৎ হেভেনলি টার্বুলেশন হবে, যার মধ্যে দিয়ে রেন আবারও পুনর্জন্ম নিতে পারবে। এবার এই প্রক্রিয়া যখন হচ্ছিল, অর্থাৎ বজ্রপাত যখন হচ্ছিল, তখন আইভিও তো সেখানেই ছিল, কিন্তু রেনের ওপর যখন বজ্রপাত হচ্ছিল আইভির মুখ থেকেও রক্ত উঠে আসে এবং তখনই সিস্টেম জানায় আসল সত্যিটা কি। সিস্টেম জানায় যে রেনের দেহে তার আত্মার 7টা অংশ তো প্রবেশ করেছে, কিন্তু সেই অংশটা রয়েছে আইভির মধ্যে। তাই যদি রেনের সম্পূর্ণ আত্মাটা পরিপূর্ণ করতে হয় তাহলে আইভিকে নিজের বলিদান দিতে হবে, আর যদি সে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে রেনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। তাহলে আইভি এবার কি করবে? এবার আইভি তো বুঝতে পারে যে সিস্টেমই তার সাথে খেলে গেছে, তার সাথে ডাবল গেম খেলা হয়েছে এবং আইভি তখনই সেখান থেকে গায়েব হয়ে যায়। এবার রেনকে তো ততক্ষণে তার কাজিন ভাই অর্থাৎ মহারাজ কলিন উদ্ধার করেছিল এবং জ্ঞান ফেরার পর রেন দেখে যে আশেপাশে কোথাও আইভি নেই এবং তখনই আবারও তার সেই অল্টার ইগো বা তার সেই ডিমনিক সাইড তার সামনে চলে আসে এবং এবার আর অবচেতনে না, এবার সেই ডিমনিক সাইড রেনের সম্পূর্ণ সামনে ছিল। ডিমনিক সাইডটি বলে ওঠে যে কি, আমি তোমাকে বলেছিলাম না যে আইভি তোমাকে ছেড়ে চলে যাবে, সেটাই তো সত্যি হলো তাই না। রেন তো কোনো রকমে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয় এবং রেন আইভিকে খুঁজতে শুরু করে। আমরা দেখতে পাই যে আইভি তো আবারও সেই কিটি ভিলেজে চলে এসেছিল এবং ক্যাট ভিলেজের সকলেই আইভিকে তো ভীষণই ভালোবাসতো। আইভি জানতো যে রেন এখন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে, সুতরাং আইভির দরকার তার আর হবে না। কিন্তু তখনই সেখানেই আইভিকে খুঁজতে খুঁজতে রেন হাজির হয়। এবার রেন তো ততক্ষণে আইভিকে খুঁজতে খুঁজতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। এবার রেন তো জ্ঞান ফিরতেই দেখে যে তার সামনে ক্যাট ভিলেজেরই কিছু অধিবাসীরা বসে আছে এবং রেন বলে ওঠে যে আইভি কোথায়।
এবার একজন তো তখনই বলে ওঠে যে, "আইভি তো আজকে প্রচন্ড ব্যস্ত। আজকে তো বিয়ের দিন, তুমি ভুলে গেছো?" এবং তখনই রেনের মাথার সেই ডিমন জেগে ওঠে যে, "আইভি বিয়ে করছে। আইভি কিন্তু তোমাকে বিয়ে করছে না। তোমাকে আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি।" এবার রেন তো তখনই সেখান থেকে বেরিয়ে আসে যে, "কোথায় আইভি?" এবং আমরা দেখতে পাই যে আইভির হাতে সত্যিই বিয়ের লাল পোশাক ছিল। কিন্তু বিয়েটা আইভির ছিল না। সে এখানে অন্য কারোর বিয়ে দিতে এসেছিল। এবার রেন তো তখনই সেখানে এগিয়ে আসে এবং তার মধ্যে ডেমনিক শক্তি আরো বেড়ে যাচ্ছিল। আইভি বুঝতে পারে যে এটা যদি হতে থাকে তাহলে রেন আস্তে আস্তে একটা মনস্টার হয়ে যাবে এবং আইভি বলে ওঠে যে আজকে আমার বিয়ে না, আমি এখানে ওদেরকে বিয়েতে সাহায্য করতে এসেছি। রেনের মাথার ভিতরে ডিমন তো বলে ওঠে যে মিথ্যে মিথ্যে ও মিথ্যে কথা বলছে, আসলে ও কখনো তোমাকে বিয়ে করবেই না, তাই জন্যেই ও এমনটা বলছে। এবং আইভি তো তখনই রেনকে জড়িয়ে ধরে। রেনের মধ্যে থেকে ওই ডিমনিক সত্তা আস্তে আস্তে কমে যায় এবং সে বলে ওঠে যে তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? এবার আইভি তো তখনই রেনকে কিস করে এবং সে বলে ওঠে যে আমি যদি কাউকে বিয়ে করতে চাই তাহলে সেটা শুধুমাত্র তোমাকেই চাইবো। এবং রেন এই কথা শুনে খুবই খুশি হয় এবং সেও তো আইভিকে জড়িয়ে ধরে এবং কিটি গ্রামের সকলেও তো এই দৃশ্য দেখে প্রচন্ড খুশি হয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। রেন তো সকাল সকাল কিছু ফুল এনে আইভিকে প্রপোজ করে এবং আইভি তো মনে মনে ভাবছিল যে সিস্টেমের কথা মতো চলতে গেলে তার সাথে রেনের প্রেম হওয়া তো সম্ভব না, কিন্তু তাহলে সে কি করবে? এবং আইভি ঠিক করে যে সে তার মনকেই ফলো করবে এবং সে রেনের সাথে ভালোভাবে থাকবে, দরকার হলে সে সিস্টেমের সাথে লড়াই করবে। এবং সে তখনই রেনকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই হঠাৎই আকাশে বজ্রপাত হতে শুরু করে এবং আইভি বুঝতে পারে সে যতটা সহজে সবকিছু হবে ভাবছে ততটা সহজে হয়তো সবকিছু হবে না। যাই হোক, এবার আইভি আর রেন তো সেই গ্রামেই একসাথে থাকা শুরু করে এবং আমরা একটি রাতের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই আইভি একদিন স্বপ্ন দেখছিল এবং আইভি স্বপ্ন দেখে যে সে নিজে হাতে রেনকে পাহাড়ের চূড়া থেকে ঠেলে ফেলে দিচ্ছে, অর্থাৎ গেম অনুযায়ী যেটা কিনা হওয়ার কথা ছিল। এবং আইভির তো তখনই ঘুম ভেঙে যায় যে না না, আমি এমনটা কখনোই করব না। আইভি তো ঠিক করেই নিয়েছিল যে সে প্লট অনুযায়ী চলবে না এবং সে তো জ্ঞান ফিরেই মানে ঘুম থেকে উঠেই রেনকে চোখের সামনে দেখতে পায় এবং সে রেনকে জড়িয়ে ধরে। এবার রেন তো বিল্লু কিংডমে এসে একদমই বিল্লু বিল্লু হয়ে গেছিল এবং সে বলে ওঠে যে তুমি আমাকে কখনো ছাড়বে না তো? এবং আইভি তাকে কথা দেয় যে সে কখনোই রেনকে ছেড়ে যাবে না। কিন্তু আইভি খুব ভালো করেই জানতো যে তাকে রেনকে ছেড়ে যেতেই হবে, কারণ তার মধ্যেই রয়েছে রেনের আত্মার শেষ অংশটা, যেটা কিনা রেনকে বাঁচানোর জন্য তাকে ব্যবহার করতেই হবে। রেনকে ভালো রাখতে গেলে তাকে নিজেকে খতম করতে হবে, আর এই লাস্ট টার্বুলেশনে আইভি সেটাই করবে। এইবার আমরা দেখতে পাই যে রেন তো প্রচন্ড খুশি ছিল, কারণ সে তার সমস্ত ইমমর্টালিটির প্রক্রিয়া কমপ্লিট করতে পেরেছে। সে তার কাল্টিভেশন কমপ্লিট করেছে এবং সে এবার অমরত্ব লাভ করবে। কিন্তু রেন এটা জানতো না এর পিছনে আইভির কি ভূমিকা। আমরা দেখতে পাই আইভি নিজের বলিদান দেয় এবং নিজের বলিদান দিয়ে সে রেনকে তার আত্মার শেষ অংশটা প্রদান করে, যার মাধ্যমে রেন অমরত্ব লাভ করতে পারে এবং আইভি সেখানেই শেষ হয়ে যায়। এবার আমরা 20 বছর পরের ঘটনা দেখতে পাই। এবং আমরা আইভিকে দেখতে পাই, যাকে কয়েদখানায় বন্দি করে রাখা হয়েছিল। এবার আইভি তো জ্ঞান ফিরে ভাবে যে কি ব্যাপার, আমি তো মরেই গেছিলাম আর আমার সমস্ত ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছি, তাহলে এখানে বন্দি অবস্থায় আমি কি করছি? এবং তখনই সিস্টেম জানায় যে তখন কি হয়েছিল। আইভি যখন নিজের বলিদান দিয়েছিল, রেন তখন তার সমস্ত ডিমনিক পাওয়ার কাজে লাগায় এবং সেই ডিমনিক পাওয়ার কাজে লাগিয়ে সে আইভির বডিটাকে আবার বাঁচিয়ে তোলে। মানে আইভি যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছিল। রেন আসলেই একটা মনস্টারে পরিণত হয়েছিল। আমরা রেনের যে অল্টার ইগোটা এতদিন দেখছিলাম, সেই অল্টার ইগোটাকেই এখন আমরা দেখতে পাই এবং সেই অল্টার ইগো এসে আইভির গলায় কামড় দেয়। মানে একদম প্রথমে আইভি যে দৃশ্যটা দেখেছিল সেই রকম। কিন্তু সে এখানে আইভিকে ঘৃণার জন্য বন্দি করে রাখেনি। সে আইভিকে এখানে বন্দি করে রেখেছিল কারণ সে ভয় পাচ্ছিল যে আইভি হয়তো তার থেকে দূরে চলে যাবে। আইভিকে আবারও সে হয়তো হারিয়ে ফেলবে। এবার আইভি তো তখনই বলে যে আগে আমাকে মুক্ত করো। এবার রেন তো তখনই তাকে মুক্ত করে এবং আইভি তাকে ঠাস ঠাস করে চড় মারে যে এতদিন আমি তোমাকে কি শিখিয়েছিলাম?
তোমাকে আমি দয়ালু হতে শিখিয়েছি, কাইন্ড হতে শিখিয়েছি। শেষ অবধি তুমি সেই মনস্টারেই পরিণত হলে। এবং রেন তো তখনই তাকে জড়িয়ে ধরে যে, "আমি খুব ভালো করেই জানি যে আমি ভুল করেছি। কিন্তু তোমাকে ফিরে পাওয়ার জন্যই আমি এমনটা করেছি। না হলে কখনোই আমি তোমাকে ফিরে পেতাম না। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তোমার জন্য আমি নিজে হাতে রান্না করেছি। আমি এক্ষুনি নিয়ে আসছি।" এবার আইভি তো অনুভব করতে পারে যে রেন সত্যিই তাকে ভালোবাসে। না হলে ২০ বছর ধরে সে কেনই বা তার জন্য অপেক্ষা করবে। আমরা দেখতে পাই রেন তো আইভির জন্য নিজে হাতে রান্নাও করেছিল এবং তারা তো খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিল। এবং সিস্টেম তো আইভিকে জিজ্ঞাসা করে যে, "তুমি কি তাহলে আর তোমার দুনিয়ায় ফেরত যেতে চাও না?" এবং আইভি জানায় যে সে আর ওই দুনিয়ায় ফেরত যেতে চায় না। সে এখানেই থাকতে চায়। কিন্তু এই কথা রেন জানতে পারে এবং রেন ঠিক করে সে আইভিকে তার নিজের দুনিয়ায় পাঠিয়ে দেবে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আইভিকে মডার্ন যুগে এবং আমরা দেখতে পাই আইভির ঘুম ভাঙে তার নিজের বিছানায়। আইভি তো অবাক হয়ে যায় যে কি ব্যাপার, হঠাৎ করে আমি আমার দুনিয়ায় কি করে পৌঁছে গেলাম। আর তাহলে জেনেরই বা কি হবে। সে তো সঙ্গে সঙ্গে তার ল্যাপটপ খুলে দেখে যে ওই গেমের শেষে কি হয়েছিল এবং সে জানতে পারে যে রেন নিজেকে খতম করে নিয়েছিল। কারণ সে যে ডিমনে পরিবর্তিত হয়েছিল সেটা থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। শেষ মুহূর্তে সে নিজেই পাহাড়ের ধারে যায় এবং সে তার সেই ফিনিক্স ব্রেসলেটটিকে কিস করে এবং তার সেই তলোয়ার নিয়ে ওই চূড়ো থেকে ঝাঁপ দেয় এবং সেই পৃথিবী থেকে সমস্ত রকমের ডিমনিক অরাকে হঠাৎই সাহায্য করে। এবার আইভি তো এটা জানার পর ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করে যে এবার তাহলে কি হবে? তার সাথে রেনের আর কোনোদিনই দেখা হবে না। কিন্তু তখনই তার ঘরের কিচেন থেকে রেন বেরিয়ে আসে এবং আমরা রেনকে মডার্ন যুগের একটি ছেলের মতোই দেখতে পাই। সে বলে ওঠে যে, "আইভি, ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই।" এবং আইভি তো তখনই তার দিকে বালিশ ছুঁড়ে মারে যে, "তোমার লজ্জা করে না? এতক্ষণ তুমি আমাকে ভয় দেখাচ্ছিলে?" এবং এখানেই মডার্ন যুগে তাদের দুজনের মিলন হয় এবং এখানেই আমাদের এই গল্পের এন্ডিং হয়। এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এখনই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে নাও। না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের গল্পে।